ঘর যেটা বললো, এই আয়নাঘর বরাবরই ছিল। আয়নাঘর নামটা হয়েছে কিন্তু আয়নাঘর নামে একটা সিনেমা হওয়ার পর থেকে। তার আগ পর্যন্ত এটা এখনো যদি আপনার খোঁজেন তাহলে ওই মানে ক্যান্টনমেন্টের ভিতরে এগুলো পাবেন, মেইনলি ডিজিডিএফআই ওখানে। যদিও আমাদের কি গুম কমিটি না কি কমিটি, তারা বলছে যে এই ধরনের কিছু খুঁজে পান নাই। তো খুঁজে পান নাই, যথাযোগ্য জায়গায় গেছেন কি যান নাই সেটা একটা বিষয়, এবং নাও থাকতে পারে এখন। তো ছিল, এটা ছিল, তারা নেয় একদম। আমি বলবো যে যতটুকু আমি জানি ৭৪-এ অনেকে আয়নাঘরে ছিল, ৭৫ তো ছিলই, আমি ছিলাম ৯১ দিন। তো নতুন কিছু না, তার চেয়ে যেটা দেশের সার্বিক অবস্থা, এটা যদিও বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে আলাপ হচ্ছে, তারপর আমি বলবো যে দেশের সার্বিক অবস্থা দেখতে গেলে পরে আপনি দেখবেন যে একটা লোককে অ্যারেস্ট করার পরে থানা হাজতে রাখা হয়। সেই থানা হাজতটা আর গোয়াল ঘরের ভিতর পার্থক্যটা কি, এটা একটু খুঁজে দেখবেন। যারাই সরকারে থাকেন তাদের প্রতি আমার আবেদন, থানা হাজতটা একটু থাকার মতো, মানুষের থাকার মতো জায়গা, সেটা যাতে দেখেন। এবং সেখানে নারী পুরুষ ভেদাভেদে যেমন এটা সেই অবস্থাটা আছে কিনা, আদৌ নাই। এটা বিশেষ ট্রাইব্যুনাল, তো বিশেষ ট্রাইব্যুনালের আইন কিন্তু একই। এবং এইখানে ধরেন কারো শাস্তি হলো, সে কিন্তু রিভিউতে যেতে পারবে, আপিল বিভাগে পারবে। তো সেই আইন আছে। তো কতটুকু কি অবস্থা আছে, কতটুকু প্রসিড হচ্ছে, কিভাবে প্রসিড হচ্ছে, এ সম্পর্কে আমরা একদম, আমি অন্তত অন্ধকারে, আমি কিছুই জানি না। যেমন শুনতে পাচ্ছি যে এখানে শেখ হাসিনার বিচার হবে গণহত্যার জন্য, আবার কিছু কিছু সাংবাদিকদেরও কথা শুনতে পাচ্ছি যে তাদেরও বিচার হবে, কিছু কিছু ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মী যারা, তাদের কথাও শুনতে পাচ্ছি, তাদেরও বিচার হবে, কিছু কিছু ডাক্তারদেরও শুনতে পাচ্ছি তাদেরও বিচার হবে। এখন আদৌ কাদের বিচার হবে, এক্সেপ্ট শেখ হাসিনা বাদে আর কারোটাই নিশ্চিত আমি না। এটা হলো আমার তো সেই ব্যাপারে এইটা ধোঁয়াশার ভেতরে না থেকে ক্লিয়ার করা ভালো, এদের বিচার হবে, এদের এইটা। সেখান থেকে বলা হয়েছে সরকার থেকে আসলে যে গণহত্যার সাথে যারা সরাসরি জড়িত, যারা উস্কানিদাতা, যারা নির্দেশদাতা, তাদের সকলের বিচার এখানে হবে। উস্কানিদাতা, নির্দেশদাতা আর সরাসরি যারা সরাসরি জড়িত থাকতে পারে পুলিশ, হ্যাঁ, নির্দেশদাতা হইতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী, আর আইজিপি, পুলিশ কমিশনার, মানে ওই তার হ্যাঁ। আর হলো উস্কানিদাতা। উস্কানিদাতা কে হবে? গণমাধ্যম। কেন আমি হইতে পারি না? হ্যাঁ, পারলে আপনার অভিযোগও যাবে, যারা যারা করেছে তাদের অভিযোগ যাবে। হ্যাঁ, যাবে তো। রাজনৈতিক দল হিসাবে দলের কর্মীও তো তাই উস্কানিদাতা। হ্যাঁ, নিশ্চয়ই, তাই না? তো এই উস্কানিদাতা শব্দটার তো একটা ব্যাখ্যা দরকার, আইনি ব্যাখ্যা দরকার, কারা। তারপর আপনি গণমাধ্যমকে ধরবেন, তার আগে গণমাধ্যমকে ধরেন কিভাবে? ক্লিয়ার করতে হবে তো যে উস্কানি নির্দেশদাতা। আমরা এখানে ক্লিয়ার যে নির্দেশদাতা হোম এবং আইজিপি। আর কিন্তু উস্কানিদাতা আপনি গণমাধ্যম এটা বলতে পারেন না, এটা বলা যায় না, কারণ সেখানে বিশ্লেষণে এটা আসে না। এবং এর মধ্যে তো অনেক ঘটনাই ঘটেছে, যেমন প্রত্যেকটা বহু স্কুল থেকে প্রিন্সিপাল বা হেডমাস্টার, হেডমিস্ট্রেস, তাদেরকে স্টুডেন্টদের দিয়ে ঘাট ধাক্কা দিয়ে করা হয়েছে, কলেজ থেকে বের করা হয়েছে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর উস্কানিদাতাকে। কিন্তু গণহত্যার এই ঘটনা, এটাও তো একটা ঘটনা। হ্যাঁ, যেটা এখানে পান্না, ওইটুকু বিতর্কের বাইরে এই গণহত্যার বিচার কার্যক্রম চালানোর জন্য আপনার কোনো পরামর্শের জায়গা আছে কিনা? আমার পরামর্শের জায়গা হলো যে সর্বক্ষেত্রে আমরা ন্যায় বিচারটা চাই। ন্যায় বিচার চাইতে হলে পরে সেখানে অনেকগুলো বিষয় আছে, আইনটা ন্যায়সঙ্গত কিনা, এবং অভিযোগপত্র যেটা হয় সেটা প্রণয়নের বেলাও যথাযথভাবে
পরীক্ষা নিরীক্ষার পরে যাতে করা হয়। তারপরে সাক্ষী সুরক্ষা আইনের বিষয় আছে, এই সমস্ত কিছু মিলিয়ে যাতে একটা আইনসঙ্গত এবং সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, দ্যাটস অল। আর সেখানে আসামি পক্ষের হয়ে আইনজীবীরা স্বাভাবিকভাবে লড়তে পারবেন কিনা, তাদের সমস্ত কিছু পাবে কিনা, সেখানে কি কোনো সংকটের জায়গা আছে? এখন পর্যন্ত ক্লিয়ার না, আমি ক্লিয়ার না, এখনো পর্যন্ত এখনো আসেনি, পর্যায়টা আসে না, পর্যায়টা আসেনি। জি, কারণ আমরা আসামির নামই জানি না একজন বাদে। নিশ্চয়ই আসলে সেটা আমরা জানতে পারবো। 200, 300, 250, 500 এরকম আসামি আছে। না, জি আমি যেটা বলতে চাই সেটা, আমরা তিনজনই কিন্তু আইনজীবী, জি জি, কাজে আইনের জগতেই আছি আমরা। দেখুন, এই আমরা এখন বলতেছি এইটা ঠিক হচ্ছে না, এইটা ঠিক হচ্ছে না, এইটা ঠিক হচ্ছে না। 5ই আগস্টের আগে এই দেশটা কিভাবে চলছে, সেটা কি এই সংবিধান মোতাবেক, আইন মোতাবেক চলেছে? তার কারণ একজন ব্যক্তির হাতে সব ক্ষমতা। নির্বাচন কি সংবিধান মোতাবেক হয়েছে? হয় নাই। কোনো কাজই সংবিধান মোতাবেক হয় নাই। সেই জন্য এখন বলা হচ্ছে যে 6টি কমিশন করা হয়েছে, যে এই কমিশনের মাধ্যমে এই যে ইরেগুলারিটি যেগুলো ছিল এগুলোকে একটা সংস্কারের মধ্যে এনে তারপরে একটা দেশে নির্বাচন দেওয়া। সেটা বিচার বিভাগ সংস্কারের ক্ষেত্রেও আছে, কিন্তু তার আগে তো ট্রাইব্যুনাল গঠন হয়ে কাজ শুরু হচ্ছে, কাজে সেটি আসলে বিতর্ক তৈরি করবে কিনা এই প্রশ্ন ছিল। সেইখানে বিতর্ক তৈরি করবে কিনা সেটা এই সংস্কার কমিটি আছে, তারা সেই সম্বন্ধে বলবে, এবং সেটা যদি কোনো ব্যত্যয় ঘটে এই দায়িত্ব তো তাদের উপরে দেওয়া আছে যে তারা যে কোনো প্রকার সংস্কার করতে পারবে দেশের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে, মানবতার স্বার্থে। সুতরাং তারা তো সেই কাজগুলো করে যাচ্ছে, এবং এখানে একজন যাকে আহ্বায়ক করা হয়েছে, দুইজনের হিসেবে তিনি অত্যন্ত চেয়ারম্যান করা হয়েছে, তিনি একজন অত্যন্ত সৎ এবং দক্ষ ব্যক্তি, এবং পার্সোনালিটি বিয়ার করে। কেমনে পার্সোনালিটি বিয়ার করে? তাকে যখন কি বলে সুপারসিড করে যখন অন্য একজনকে চিফ জাস্টিস করা হলো, তিনি তার নিজের থেকে পদত্যাগ করে তিনি বিদায় নিয়েছেন। সুতরাং এই ধরনের একজন পার্সোনালিটি ব্যক্তি সম্পন্ন লোককে এই কমিটির চেয়ারম্যান করা, নিশ্চয়ই সেটা তাহলে ভালো জিনিস হবে। এম কে রহমান, আমরা আসলে যে জায়গায় আছি আমরা সেটাই বলছিলাম বারবারই, যে বিচার বিভাগ অন্তত সকলের কাছে মানে বিতর্কের ঊর্ধ্বে থাকুক। সব সরকারের আমল আমাদের এটি আশা করি, সবসময় আমরা করি, এবং এই সরকারের আমলে আমরা আরো বেশি আশা করি যে তারা একটা ভালো জায়গায়, বেশি আশা করি। সরকারি দলে থাকলে এই আশাটা করি না। হ্যাঁ, এইটাই হচ্ছে কথা, এটাই মুশকিল হয়ে গেছে। We always move with the change of winds. জি, এই জাস্টিস নঈমের কথা বলতে যে জেনারেল সাহেব যেটা বলেছেন, ওনাকে এই প্রশ্নটা প্রশ্নদিন করা হয়েছিল যে আপনি তো বিচার বিভাগ সংস্কার কমিশনের চেয়ারম্যান। উনি বলেছেন যে এটা তো চলমান প্রক্রিয়া, এটা 3 মাসে করা সম্ভব না। আর বলে যে জাজ যে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল ট্রাইব্যুনাল এইসব নতুন বলে, এটা তো আমাদেরকে বাদ দিয়েই হয়ে গেল। আমার সংস্কারের এই ব্যাপারে তো আমরা কিছু বলতে পারবো না, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে 8 জন, এই ব্যাপারে তো আমরা কিছু বলতে পারবো না, হুইচ ইজ কারেক্ট। এটা তাদের টার্মস অফ রেফারেন্স নেই, আর তাদের কোনো গভর্নমেন্ট কোনো টার্মস অফ রেফারেন্সও দেয়নি, সেখানে ধোঁয়াশা আছে। কি করবে এটা? এই বিভিন্ন কমিশন যে করেছে আর কি, কমিশনের ব্যাপারেও ওই ব্যাপারে আলোচনা থাকলে সেটা করা যেত নিশ্চয়ই। কিন্তু সেই কমিশনের পরেও নিশ্চয়ই আমরা কমিশন নিয়েও একদিন পাচ্ছি বিচারপতিদের অপসারণ বা তাদের ছুটিতে পাঠানো, তাদেরকে পদত্যাগে বাধ্য করা, নানা খবর তো আছেই। আমরা সবকিছু নিয়ে একটু কথা বলতে চাই আমাদের আজকে বিজ্ঞ অতিথিদের সাথে। অনেক কৃতজ্ঞতা যারা অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি শুরুই করতে চাই এম কে রহমানকে দিয়ে। স্বাগত জানাই রাজকাহনে। আগামীকাল ট্রাইব্যুনালের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার। এই ট্রাইব্যুনালটা আমরা সবাই জানি 2010-এ গঠন করা হয়েছিল মানবতা বিরোধী অপরাধের জন্য, এবং 1971 সালে যারা যুদ্ধাপরাধী ছিল তাদের ক্ষেত্রে সেখানেই তাদের বিচার হচ্ছে। এখানে কি কোনো মানে দ্বন্দ্বের জায়গা বা দুটো ঘটনার মধ্যে কোনো অভিযোগের বিচার করবে? কারা অভিযুক্ত হবে, কিভাবে অভিযোগ নিয়ে আসবে, কিভাবে তদন্ত হবে, এই জিনিসগুলোতে এখনো তো প্রাথমিক পর্যায়ে আছে, এবং তদন্ত সংস্থায় শুনছি অভিযোগ দায়ের হয়েছে। তাহলে ট্রাইব্যুনালের আবার
আদেশ লাগবে এটা তদন্ত করার জন্য। তো তদন্ত হবে, তারপরে অভিযোগটা ফর্মালি পেশ হবে প্রসিকিউশনের কাছে, তখন চিফ প্রসিকিউটর এটা কোর্টের কাছে নিয়ে যাবে। দিজ আর দি চার্জেস, এই অভিযোগ তদন্ত করে পাওয়া গেছে এর বিরুদ্ধে, কাজে এর বিরুদ্ধে কোর্টের প্রসেস শুরু করা হোক। এইভাবে এটা চলবে আর কি। এখন কালকে কি পদক্ষেপ ওরা নেয় প্রাথমিকভাবে সেটা তো আমরা এখনো জানি না। নাম্বার ওয়ান, এই যে ট্রাইব্যুনালটা শিডিউলে, সে ওত নিয়ে উনি বসেন না। যদি একদিনও বসতেন তাহলে কিন্তু অসুবিধা ছিল না। আগে একজন বিচারক ছিলেন জাস্টিস শাহিনুল ইসলাম, সে ওখানে রেজিস্ট্রার ছিলেন, হাইকোর্ট জাজ হলেন, হাইকোর্টে একদিন দুই দিন বসেছেন, আবার ট্রাইব্যুনালে তাকে শিফট করা হয়েছে। এক্ষেত্রে উচিত ছিল তাকে হাইকোর্টে বসিয়ে যে ওটটা উনি নিয়েছেন তারপর তাকে ফ্রেশ পোস্টিং দেওয়া ওখানে, সেটা কিন্তু হয়নি, আমি খবর নিয়েছি আর কি। এটা দুইজন জাজের ব্যাপারেই তাই হয়েছে। তাতে কি আইনগত বা সাংবিধানিক কোনো ঝুঁকি আছে? এটা একটা ইরেগুলার হয়ে গেছে আর একটা কনভেনশন আছে, কনভেনশন ল কিন্তু